বাংলাদেশ নিয়ে ভারত গভীর চক্রান্ত করছে, নেপথ্যে আরও যা ঘটছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জে. রতন স্বাগত জানাচ্ছি। ভারত যে বাংলাদেশের জন্য কতটা হুমকির এবং শত্রু সুলভ তা কল্পনারও বাইরে। এই জন্য ৭১ মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে। সত্যি কি তারা বাংলাদেশকে সাহায্য করার জন্য যুদ্ধে অস্ত্র, প্রশিক্ষণ ও আশ্রয় দিয়ে সহায়তা করেছিল, নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল? হাসিনাকে আশ্রয় দেয়া মানেই ভারতের পরিচয় একেবারেই স্পষ্ট হয়ে যাওয়া। যে দেশের আপামর মানুষ চরম ঘৃণা ভরে হাসিনা ও তার শাসনকে চিরদিনের জন্য বিদায় করেছে, সেই মহাপাপী ও পাপীর দলের লোকদের তারা আশ্রয় দিয়েছে। এ অবিশ্বাস্য বেইমানি বাংলাদেশের গণমানুষের সাথে, বাংলাদেশ নামের স্বাধীন ও সার্বভৌম ভূখণ্ডের সাথে। সুতরাং ভারত রাষ্ট্রটির কোনো ক্ষমা নেই। সন্ত্রাসের মদতদাতা, আশ্রয়দাতা, হিন্দুত্ববাদী রাষ্ট্র কাঠামো পরিচালনা ও অন্য ধর্মের লোকেদের নির্যাতন নিপীড়নের ওস্তাদ রাষ্ট্রটি তাদের কুচক্রী কর্মকাণ্ড অব্যাহত রেখে চলেছে। হাসিনাকে আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘকালীন প্রধানমন্ত্রীকে ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে পৃষ্ঠপোষকতা দেওয়ার বড় প্রমাণ রাখল ভারত। গদি ছাড়তে বাধ্য হওয়ার আগ পর্যন্ত হাসিনা তিনটি নির্বাচনে কৌশল করে ক্ষমতায় ছিলেন। এ বিষয়ে ভারতের মনোভঙ্গি ছিল, হাসিনা চালাকি করে করে ক্ষমতায় থেকেছেন, তাতে ভারতের কি? এখন বাংলাদেশের পতিত স্বৈরশাসককে বিশেষ খাতির করায় যে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘিত হচ্ছে, সে বিষয়টি গ্রাহ্যই করছে না দিল্লি। গণহত্যা ও ব্যাপক দুর্নীতির দায়ে হাসিনা দণ্ডিত হলে তার দিল্লিতে অবস্থান ভারতের জন্য বিব্রতকর হতে পারে, সে বিষয়টিকেও তারা আমলে নিচ্ছে বলে মনে হয় না। ভারতের নেতাদের আচরণ ও ভাষাভঙ্গি দেখে মনে হচ্ছে তারা বাংলাদেশে তাদের স্বর্গ হারিয়েছেন। এখন একটি নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং সেই প্রেক্ষাপট মাথায় রেখে ঢাকার সঙ্গে সম্পর্ক ঠিকঠাক করা দরকার, এমনটি দিল্লি ভাবছে বলে মনে হচ্ছে না। ভারতীয় কৌশলবিদেরা অবশ্য ধরে নিয়েছেন বাংলাদেশের আগামী গণতান্ত্রিক ব্যবস্থায় আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুত্থান শিগগিরই সম্ভব হবে না। তাই হয়তো তাদের কূটনীতিকেরা নতুন বন্ধুর খোঁজ করছেন। নয়াদিল্লির সাউথ ব্লক এখনও পরিষ্কার বিবৃতি দেয়নি। ভারতের বাংলাদেশ নীতিতে পরিবর্তন আসছে। বাংলাদেশের জনগণের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্কের ওপর জোর দেওয়ার ঘোষণাও দেওয়া হয়নি রাজনৈতিক মহল থেকে। ঢাকার সঙ্গে সম্পর্ক রক্ষা করতে গিয়ে দিল্লি বরং এক ধরনের অহংবোধ দ্বারা তাড়িত হচ্ছে এবং মাতবর বড় ভাইয়ের মতো আচরণ করছে। ভারত সম্পর্কে এই ধারণা দক্ষিণ এশিয়ার অন্যান্য রাজধানীতেও বিদ্যমান। বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দিল্লিওয়ালাদের কাজ কারবার দেখে মনে হয় ভারতীয় নীতি নির্ধারকেরা তাদের জনগণের দীর্ঘমেয়াদী স্বার্থ এবং জাতীয় ইমেজ নিয়ে অনেকটাই বেখবর। না হলে কেন বাংলাদেশের মানুষের আবেগ অনুভূতির প্রতি অবজ্ঞা দেখাবে ভারত? ভারতের মানুষ যেভাবে তাদের প্রতিনিধি নির্বাচন করে, ঠিক সেভাবেই বাংলাদেশের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায় এবং কিছু মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে চায়। সেই আকাঙ্ক্ষা থেকেই এই বাংলাদেশিরা হাসিনার শাসনকে তাসের ঘরের মতো তছনছ করে দিয়েছে। এক শ্রেণীর ভারতীয় মিডিয়ার প্রচার দেখে বাংলাদেশের মানুষের প্রতি ভারতের ক্ষমতা বলের আধিপত্য বিস্তারের অসংবেদনশীল মানসিকতা সম্পর্কে আন্দাজ করা যায়। তাদের কেউ কেউ বাংলাদেশে অতিকল্পিত সাম্প্রদায়িক আক্রমণের গল্প ফাঁদেন এবং বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা চালান। ভারতের অভ্যন্তরীণ কিছু গোষ্ঠীর উস্কানি এবং বাগাড়ম্বরের ফল হিসেবে সেখানে বাংলাদেশের 2টি মিশনে সম্প্রতি উগ্রপন্থী হিন্দু সংগঠনের সদস্যরা আক্রমণ করেছেন। বাংলাদেশ বিপ্লবের মাত্র 1 মাসের মধ্যেই ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সে দেশের সশস্ত্র বাহিনীকে শান্তি রক্ষার্থে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। তিনি ইসরায়েল, হামাস এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধের সঙ্গে বাংলাদেশ পরিস্থিতির তুলনা করেছেন। প্রতিবেশী দেশে বিপ্লবী পরিবর্তন ভারতীয় মানুষে কি ক্ষত তৈরি করেছে তা ভারতের নেতাদের এসব কথার মধ্য দিয়ে ফুটে ওঠে। বিপ্লবের পরপরই ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা রক্ষায় শান্তি রক্ষা বাহিনী পাঠাতে জাতিসংঘের প্রতি আবেদন জানাতে মোদী সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন। মমতাও বড় ভুল বলেছিলেন। তার প্রথম কারণ হলো গুজব নয়, বস্তুনিষ্ঠ রেকর্ড বলছে সংখ্যালঘুরা হাসিনার আমলের তুলনায় আজকের বাংলাদেশে অধিক নিরাপদে আছেন। দ্বিতীয় কারণ হলো জাতিসংঘের শান্তিরক্ষীদের প্রধান উৎস তো এই বাংলাদেশ।
যে দেশ ঘরে বাইরে শান্তির পক্ষে কাজ করে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টির সঙ্গে অভ্যন্তরীণ রাজনীতিতে প্রতিযোগিতা করতে যদি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সংখ্যালঘু কার্ড খেলে থাকেন, সেটি অবশ্য ভিন্ন কথা। ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশ ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর জোর দিয়েছেন এ সময়ে। সেও অবশ্য চিনি মিশ্রিত কূটনৈতিক ভাষায়। তার রাজধানী কি বাংলাদেশ বিষয়ক সেই অতীত নীতি থেকে সরে আসছে, যে নীতিতে আলোচনার টেবিলে ভারত একাই লাভবান হতো আর হাসিনা ক্ষমতায় থাকার মহান উদ্দেশ্যে শুধুই ত্যাগ করে যেতেন? অস্বীকার করার সুযোগ নেই, হাসিনার ফ্যাসিস্ট শাসনের অত্যাচারে অনেক বাংলাদেশির মনে তিক্ততা রয়েছে। হাসিনা এবং তার লোকেরা প্রকাশ্যে ভারতের সমর্থনের আস্ফালন করেছেন এবং মানুষ মনে করে তার আওয়ামী দুঃশাসন দীর্ঘায়িত করায় ভারতের পৃষ্ঠপোষকতা ছিল এবং তাতে জাতীয় দুর্ভোগ বেড়েছে। যখন শেখ হাসিনা বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার অস্বীকার করে ভোট কারচুপি করেছেন, তখন ভারতীয় নেতাদের কেউ কেউ তাকে গণতন্ত্রের আলোকবর্তিকা আখ্যা দিয়েছেন। 2014 সালের প্রহসনমূলক নির্বাচনের আগে ভারতের সে সময়ের পররাষ্ট্র সচিব সুজাতা সিং নগ্নভাবে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছিলেন। তিনি সাবেক স্বৈরশাসক জেনারেল এরশাদকে হাসিনার একতরফা নির্বাচনে যোগ দিতে চাপ দিয়েছিলেন। এসব কারণে বাংলাদেশে মানুষের মনে ক্ষত তৈরি হয়েছে। সে ক্ষত সারানোর দায়িত্ব ভারতের। দুটি সার্বভৌম জাতির মধ্যে সম্পর্ক পুনর্নির্মাণে ভারতীয় দৃষ্টিভঙ্গিতে সুস্পষ্ট পরিবর্তন আনলে সেই ক্ষত সারতে পারে। সেই ক্ষত সারাইয়ে দিল্লি বাংলাদেশিদের গণতান্ত্রিক অধিকার ও আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা দেখাতে পারত। ঢাকাকে আশ্বস্ত করতে পারত দ্বিপক্ষীয় সমস্যাগুলো আলোচনার টেবিলে মিটে যাবে, দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক আন্তরিক হবে এবং বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দেয়া হবে। আওয়ামী লীগ সরকারের আমলে কোনো ধরনের কূটনৈতিক শিষ্টাচারের তোয়াক্কা না করে বাংলাদেশের ওপর ছড়ি ঘুরিয়েছে ভারত। গত 15 বছরে ঢাকার ওপর দেশটির হস্তক্ষেপ মাত্রা ছাড়িয়েছিল। এই হস্তক্ষেপে ছেদ ঘটায় জুলাই বিপ্লব। বাংলাদেশের ওপর দাদাগিরি করতে যে তাসের ঘর এতদিন নির্মাণ করেছিল দিল্লি, তা গত 5 আগস্ট শেখ হাসিনার পলায়নের সঙ্গে সঙ্গে ধপাস করে ভেঙে পড়ে। দাদাগিরি হারিয়েও বাংলাদেশের বিষয়ে অযাচিত হস্তক্ষেপের পুরনো অভ্যেস থেকে বের হতে পারছে না কট্টর হিন্দুত্ববাদী দল দ্বারা শাসিত ভারত। ঢাকার অভ্যন্তরীণ বিষয়ে এখনও অযাচিত নাক গলাচ্ছে দিল্লি। কখনো বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ধর্ণা দিচ্ছে ট্রাম্পের দুয়ারে, আবার কখনো রাখ ঢাক না করেই মন্তব্য করছে ঢাকার অভ্যন্তরীণ বিষয়ে। তাছাড়া স্বৈরাচার হাসিনার পতনের পর থেকে গুজব ছড়ানোর মাধ্যমে ঢাকাকে হেয় করতে গদি মিডিয়াগুলোকে লেলিয়ে দিয়েছে দিল্লি। এমনকি বাংলাদেশের সেনাবাহিনী নিয়েও দেশটির গণমাধ্যম অপতথ্য ছড়াচ্ছে। সর্বশেষ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডের সঙ্গে আলাপে বাংলাদেশ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড যেসব বক্তব্য দিয়েছেন তা দিল্লির বয়ানেরই পুনরুল্লেখ যেন। এমন পরিস্থিতিতে প্রতিবেশী দেশটির প্রতি আরও ক্ষিপ্ত হয়ে উঠছে বাংলাদেশের মানুষ। নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনীতিবিদরা মনে করছেন বাংলাদেশ নিয়ে ভারতীয় গুজব বা অপতথ্য ঠেকাতে বাংলাদেশের বিদেশি মিশনগুলোকে সক্রিয় করতে হবে। অন্যদিকে যদি দিল্লি ঢাকার সঙ্গে সুসম্পর্ক চায়, তাহলে বাংলাদেশের জনগণের মতের দিকে নজর দিয়ে সাম্যতার ভিত্তিতে ভারতকে তাদের পররাষ্ট্রনীতি ঠিক করতে হবে। দিল্লির প্রভুসুলভ আচরণ দুদেশের সম্পর্কের আরও অবনতি ঘটাবে। সম্পর্ক প্রতিবেশী সুলভ না হলে লাভের বদলে ভারতের ক্ষতি বেশি হবে। সম্প্রতি বাংলাদেশ নিয়ে বেফাঁস মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ সব বিষয়ের নিষ্পত্তি করুক। বাংলাদেশ সরকার প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের দ্রুত সাজা দিক। ব্রিফিংয়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জয়সওয়াল, যদিও তার এসব মন্তব্য হালকাভাবে নেয়নি ঢাকা। এ বিষয়ে রাখ ঢাক না রেখেই প্রতিক্রিয়া দেখানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। অন্তর্বর্তী সরকারের 100তম দিনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট করে জানিয়েছেন, সংখ্যালঘুরা কয়েকটি ক্ষেত্রে সহিংসতার শিকার হয়েছে, তবে অধিকাংশ সহিংসতার ঘটনা রাজনৈতিক ছিল উল্লেখ করে তিনি বলেছিলেন, ধর্মীয় সংখ্যালঘুরা কয়েকটি ক্ষেত্রে সহিংসতারও শিকার হয়েছেন, কিন্তু এটা নিয়ে যেসব প্রচারণা হয়েছে তা ছিল সম্পূর্ণ অতিরঞ্জিত। অল্প যেসব সহিংসতার ঘটনা ঘটেছে তার মূল কারণ ছিল রাজনৈতিক। পুলিশও অনুসন্ধান করে পেয়েছে রাজনৈতিক কারণেই সংখ্যালঘুদের উপর অধিকাংশ হামলার ঘটনা ঘটেছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পুলিশের অনুসন্ধান সম্পর্কে বলা হয়,
শেখ হাসিনা সরকারের পতন ঘিরে 4 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত সংঘটিত সংখ্যালঘুদের ওপর হামলা ও ভাঙচুরের 1415টি অভিযোগ অনুসন্ধান করা হয়। অভিযোগগুলোর মধ্যে 1254টির সত্যতা পাওয়া গেছে। যে অভিযোগগুলোর সত্যতা পাওয়া গেছে তার মধ্যে 1234টি অর্থাৎ 98.4% ঘটনায় ঘটেছে রাজনৈতিক কারণে। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র সফরে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠক প্রসঙ্গে ওয়াশিংটনের ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছিলেন, বাংলাদেশ নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ওয়াশিংটনে এক বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করেন। রাষ্ট্রদ্রোহের অভিযোগে ইসকনের চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পরও ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে উত্তপ্ত আলোচনা হয়। সম্প্রতি ভারতের গণমাধ্যম বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে অভ্যুত্থানের সম্ভাবনা এবং শৃঙ্খলা চেইন অব কমান্ড ভেঙে পড়া নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এসব প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। প্রতিবাদে বলা হয়, এসব প্রতিবেদন পুরোপুরি মিথ্যা এবং সেগুলো বাংলাদেশ ও এর সশস্ত্র বাহিনীর সুনাম এবং স্থিতিশীলতা ক্ষুণ্ণ করার জন্য পরিকল্পিত অপপ্রচারের অংশ বলে প্রতীয়মান হয়। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের প্রতিবেদন সূত্রে জানা যায়, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম ও ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারের হার বেড়েছে। সর্বশেষ ভারত সফরে এসে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডকে সাক্ষাৎকার দেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। বাংলাদেশে ইসলামী চরমপন্থা ও সন্ত্রাসবাদী উপাদানের উত্থান নিয়ে আলাপের সময় তিনি বলেন, এটা উদ্বেগের প্রধান জায়গার একটি হয়ে রয়েছে। সাক্ষাৎকারে তুলসী সংখ্যালঘু নির্যাতন সহ নানা বিষয়ে কথা বলেন। যদিও ঢাকা তার মন্তব্যে মোটেও খুশি হতে পারেনি। তার দাবি ভিত্তিহীন উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিবৃতি দেওয়া হয়েছে। তুলসীর মন্তব্য নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয় যে প্রতিক্রিয়া জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান ওইটাই। ওনার বক্তব্য গুরুতর। দর্শক, আজ এ পর্যন্তই। শুভকামনা।